চীনের দালিয়ান থেকে বেইজিং এর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে অংশগ্রহণ। প্রধানমন্ত্রীর চীন সফরে কমে আসবে বাণিজ্য ঘাটতি, আশা রিজভির কোন দলের দেশবিরোধী কর্মকাণ্ড না মানার হুঁশিয়ারি। পরীক্ষায় শিক্ষার্থীরা নকল করলে দায়িত্বরত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর, প্রশ্নপত্র ফাঁসেও ছাড় নয়। নওগাঁর সাপাহার ও দিনাজপুরের শঙ্কর সীমান্তে 11 জনকে পুশ ইনের চেষ্টা বিএসএফের, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধ। সুরমা ও কুশিয়ারার পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি, লালমনিরহাটের তিস্তার পানি কমলেও কমেনি দুর্ভোগ। রাজধানীর গুলশানে ডেঙ্গু বিরোধী অভিযানের প্রতিমন্ত্রী, লার্ভা পাওয়ায় একটি রেস্টুরেন্টকে 50,000 টাকা জরিমানা। আমন্ত্রণ সংবাদ দুপুরে, শুনছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি সালমা জিলানি। এবার বিস্তারিত। চীন সফরের তৃতীয় দিনে দালিয়ান থেকে হাই স্পিড ট্রেনে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকালে দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। বিশ্ব নেতাদের সঙ্গে দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলনে যোগ দেন তিনি। পরে চীনের 3টি শীর্ষ অবকাঠামো প্রতিষ্ঠানের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। আহ্বান জানান দেশের উন্নয়নে চীনা বিনিয়োগে। বুধবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ান থেকে হাই স্পিড ট্রেন করে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। সন্ধ্যা নাগাদ বেইজিংয়ে পৌঁছে দিয়াও ইউ তাই স্টেট গেস্ট হাউসে অবস্থান করবেন তারেক রহমান। এর আগে সকালে চীনের দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে শুরু হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন, যেখানে বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান ও মঙ্গোলিয়া সহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরাও। এছাড়াও 90 দেশের রাজনৈতিক ও ব্যবসায়ীরা অংশ নেন, যেখানে উদ্বোধনী বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সিইও। সম্মেলন শেষে চীনের 3টি শীর্ষ অবকাঠামো প্রতিষ্ঠানের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান সহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের কথা রয়েছে। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর পল্টনে বাজেটে এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনায় বক্তব্য রাখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা জাতির ভিত্তি তৈরি করে দেয়, সেগুলিতে বেশি বেশি বিনিয়োগের সক্ষমতা আপনার আসতো, যে সক্ষমতা আপনার নাই, বরং আপনার জাতীয় প্রয়োজনের কাঙ্ক্ষিত বিনিয়োগগুলিতে বিনিয়োগ সক্ষমতা দিন দিন কমছে। তো যাই হোক, তো আগামী দিনে আমরা যে জিনিসটা করতে চাই, আমাদের যে ডেট সার্ভিস ম্যানেজমেন্ট, সেটা যেন অস্বস্তিকর জায়গা থেকে স্বস্তিকর জায়গায় আসে, সেটিতে যেতে চাই। আগামী দিনে এডিপিতে আমরা যে প্রজেক্টগুলি নিব, সেই প্রজেক্টগুলির জন্য আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে 3টা লক্ষ্য উল্লেখ করেছেন, 3R, রিকভারি, রেস্টোরেশন আর কি সদস্য মহোদয়, আচ্ছা যাই হোক, রিস্ট্রাকচার, রিকনস্ট্রাকশন এন্ড রিকভারি, আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ভ্যালু ফর মানি। তার মানে যে বিনিয়োগটা হবে তার একটা দৃষ্টিগ্রাহ্য, টেনজিবল, ক্লিয়ার কাট, ওয়েল ডিফাইন্ড রিটার্ন থাকতে হবে, অ্যাবস্ট্রাক্ট হওয়া যাবে না। আর আমার রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি, সেটা ওয়েল ডিফাইন্ড হতে হবে। কি পরিমাণ টাকা আমি ঢাললাম, কি পরিমাণ বিনিয়োগ করলাম, তার বিনিময় কি পাচ্ছি, সেটা ওয়েল ডিফাইন্ড থাকতে হবে। তো সেইভাবে আমরা আগামী দিন আমাদের এডিপি প্রজেক্টগুলি সাজাতে চাই। আপনি বিগত স্বাধীনতা পরবর্তী যে কোনো সময়ের উপাখ্যান যদি নেন, বিশেষত গত 10-12 বছরে, তাহলে দেখবেন একই সেক্টর, মানে একই জাতীয় প্রজেক্টের ছড়াছড়ি, একই প্রজেক্ট বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিভিন্ন নামে নেওয়া হচ্ছে। এগুলি হচ্ছে স্কোয়ান্ডারিং অফ মানি, মানে টাকা তুলে টাকাটা নষ্ট করে দিলেন। এই জাতীয় ওভারল্যাপিং যাতে না হয়, সেই জন্য প্রযুক্তিগত সক্ষমতা যাতে যারা প্ল্যানিং করেন, প্ল্যানিং কমিশনে আছেন, তারা যেন সেই ক্ষমতাগুলি একুয়ার করেন, অর্জন করেন, সেগুলি হবে আমাদের আগামী দিনের লক্ষ্য, যাতে প্রজেক্টগুলি ওভারল্যাপিং না হয়।
রাজধানীর পল্টনে বাজেটে এসএমই খাতের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনায় বক্তব্য রাখছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে দেশটির সঙ্গে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। অভিযোগ করেন একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশবিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। তিনি দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে বুধবার সকালে দলের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে। বলেন এ সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ বাড়বে, খুলবে বহুমুখী বাণিজ্যের পথ। আমাদের বাণিজ্য, সংস্কৃতি নানা বিষয়ে দীর্ঘদিন ধরে যে সহযোগিতামূলক যে কর্মকাণ্ডটি পরিচালিত হয় সেটি আরো জোরদার হবে বলে এটা আমাদের বিশ্বাস, এটা আরো দৃঢ় হবে। রিজভী অভিযোগ করেন দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। দেশকে অস্থিতিশীল করারও বিভিন্ন প্রচেষ্টা আমরা দেখতে পাই এবং আমরা খুব খোলা চোখেই আমরা সেগুলো দেখতে পাচ্ছি। তো সেখান থেকে আমি মনে করি জনগণ অত্যন্ত সচেতন, তারা সমস্ত কিছুই বুঝতে পারছে। এই দেশকে আর কখনোই পরনির্ভর করা যাবে না। সংসদে এবং সংসদের বাইরে জামায়াত নেতাদের আচরণ ও কর্মকাণ্ডে নতুন ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে বলেও এ সময় মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা। বাণিজ্য, সংস্কৃতি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নকল হলে শিক্ষার্থীর পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানকেও আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদেরও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। বুধবার সকালে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। মাধ্যমিক শিক্ষাকে আরো শক্তিশালী করতে বুধবার সকালে আজিমপুর গার্লস স্কুলে ঢাকা, ময়মনসিংহ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সচিবদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। শত কোটি টাকা এ সময় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে 10 বছর ধরে ষড়যন্ত্র চলছিল বলে মন্তব্য করে তিনি বলেন, এবার সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে। নকল বন্ধে সাইবার আইন পরিবর্তন হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এতে করেই সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, কেন্দ্র প্রধান সহ সহযোগীরাও আইনের আওতায় আসবে। আগামী দিনগুলোতে কমন সাবজেক্টের পরীক্ষা হবে একসাথে, কোন রকম ভিন্নতর প্রশ্ন হবে না। মাদ্রাসা বোর্ডে তারা আলাদা প্রশ্ন ছাপায়, কিন্তু সিলেবাস কারিকুলাম একই। অতএব কমন সাবজেক্ট গুলো তাদেরও নেক্সট ইয়ার থেকে একত্রে পরীক্ষা দিতে হবে। 2022 সালের পর থেকে যেসব শিক্ষক অবসর ভাতা পাননি তাদের জন্য জুলাইয়ের মাঝামাঝি থেকে ভাতা ছাড় শুরু হবে বলে জানান তিনি। আমি ইমিডিয়েটলি এই ব্যাপারে এই জুলাই বাজেটে 200 কোটি টাকা এক্সট্রা অ্যালোকেশন চেয়েছিলাম, পেয়েছি, এবং সেই সাথে 2000 কোটি টাকা বন্ডও পেয়েছি। আশা করছি আমি জুলাই মাসের মাঝামাঝি থেকে দেওয়া শুরু করব। ইনশাআল্লাহ 2 বছরের ভিতরে আমি এটা শেষ করব, আমাদের করতেই হবে। 2027 সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর কারিকুলাম পরিমার্জন সহ 2028 সালে তা কার্যকর হবে। ফারজানা শিলা, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। নওগাঁর সাপাহার সীমান্তে নারী ও শিশুসহ 9 জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তাদের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। বুধবার ভোরে আদাতলা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, সীমান্ত পিলার 244 দিয়ে 9 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টাকালে তাদের বাধা দেয় তারা। পুশিনের শিকারদের মধ্যে আছেন 3 জন করে নারী, পুরুষ ও শিশু। বর্তমানে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছেন তারা। বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বিজিবিকে সহায়তা করছে এলাকাবাসী। এদিকে দিনাজপুরের শঙ্কর সীমান্তে 4 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তাদের সীমান্তে আটকে দিয়েছে বিজিবি।
দর্শক, সীমান্ত পরিস্থিতি জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইদ্রিস আলম। ইদ্রিস, সাপাহার সীমান্তের সবশেষ পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন? সালমা, আপনি যেমনটি জানেন যে আজকে সকাল থেকেই কিন্তু এখানে এই নওগাঁর যে সাপাহার রয়েছে, সাপাহারে যে আদাতলা সীমান্ত রয়েছে, সেই সীমান্ততে 9 জনকে পুষিনের চেষ্টা করা হয়েছিল। সেই 9 জন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে একদম রোদের মধ্যে মাঠে রয়েছে, এবং আমরা যেখানে লাইভের জন্য দাঁড়িয়েছিলাম সেখান থেকে কিন্তু বিজিবি এরই মধ্যে আমাদেরকে সরিয়ে দিচ্ছে। আমি যদি বলি যে 9 জন দাঁড়িয়ে আছে, যে যারা 9 জন বসে আছে তারাই মূলত পুষিনের চেষ্টা করেছিল। তাদের এই বাংলাদেশের যে বর্ডার গার্ড বিজিবি রয়েছে, বিজিবি এবং স্থানীয়রা সবাই মিলেই কিন্তু এটি প্রতিহত করেছে। এখন যারা পুষিনের চেষ্টা করেছিল তারা কিন্তু শূন্য রেখার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে প্রখর রোদের মধ্যে কিন্তু 9 জন ওখানে বসে আছে। এর মধ্যে 3 জন পুরুষ, 3 জন নারী এবং 3 জন শিশু রয়েছে। এখন এরপরে হয়তো পতাকা বৈঠকের পরে হয়তো আসলে জানা যাবে যে এদের সাথে কি করা হবে, এদেরকে পাঠানো হবে কিনা। মূলত পতাকা বৈঠক হবে, আর একটু পরে হয়তো সেও চলে আসতেছেন, যে এই ব্যাটালিয়নের যে দায়িত্ব রয়েছেন তিনি আসছেন। আসার পরে হয়তো দুই দেশের যে সীমান্ত রক্ষীরা রয়েছে তাদের মধ্যে পতাকা বৈঠক হবে। পতাকা বৈঠকের পরেই হয়তো মূলত জানা যাবে যে বিষয় কি। তবে আমরা কিন্তু আবার একটু দেখানোর চেষ্টা করছি যে মাঠের একদম রোদ্রের মধ্যেই কিন্তু 9 জন বসে আছে। এখানে ছোট্ট 3টা শিশু রয়েছে, এবং এই প্রখর রোদের মধ্যে কিন্তু তারা রয়েছে। আর তার পেছনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএসএফ দাঁড়িয়ে আছে, আর এই পাশে কিন্তু বিজিবির সাথে স্থানীয়রাও রয়েছে। স্থানীয়রা চেষ্টা করছেন যে কোনোভাবেই, তারা বলছেন যে কোনোভাবেই অনুপ্রবেশকে তারা এখানে আসতে দিবেন না এবং এটা প্রতিহত করবেন, সেটা যেভাবেই হোক। একই সাথে যদি আমি বলি যে এই স্বর্ণরেখার মধ্যে যারা রয়েছে এই রোদের মধ্যে, এখানে কিন্তু 3টি বাচ্চা রয়েছে। এই 3টি বাচ্চা কিন্তু নিয়ে সবাই কথা বলছেন, এবং একই সাথে আমরা জানিয়ে রাখি যে আর এই শিশু আসার পরে হয়তো মূলত অল্প কিছুক্ষণের মধ্যেই আর কি জানা যাবে যে আসলে পতাকা বৈঠকের পরেই কিন্তু জানা যাবে আসলে কি ছিল। সালমা, এই ছিল সর্বশেষ তথ্য। ইদ্রিস, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাপাহার সীমান্তের সবশেষ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী ইদ্রিস আলম। সিলেট সুনামগঞ্জে সুরমা কুশিয়ারা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। এদিকে যমুনা নদীর পানি বাড়ায় সিরাজগঞ্জে ভাঙনে ফসলি জমি ও বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। লালমনিরহাটে তিস্তার পানি কমলেও কমেনি ভোগান্তি। এছাড়া নেত্রকোনায় নদ নদীর পানি কমলেও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। সিলেট বিভাগের সুরমা নদী, কুশিয়ারা নদীতে ও মার্কলি পয়েন্টে সতর্ক সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি। এতে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অন্যদিকে তিস্তা নদীর পানি কমলেও নিম্নাঞ্চলে পানি বাড়ছে। ডালিয়া ব্যারেজ পয়েন্টে বর্তমানে পানি বিপদসীমার 13 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি ওঠানামার কারণে নদীর 2 তীরের বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে ফসলি জমি ও বসতভিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের তিস্তা নদীর পানি গতকালকে বাড়ছিল, অনেক ক্ষেত খামার নষ্ট হয়ে গেছে। আমাদের ফসল, আবাদি জমি সব ডুবে যায়, আমাদের যাতায়াতের সমস্যা হয়। যমুনা নদীর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বর্ষণে পানি বাড়ছে। এর ফলে যমুনার বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনে চৌহালি ও সদর উপজেলায় কয়েকটি স্থানে ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্ক বিরাজ করায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আগে এখানে স্কুল ছিল, সেটা ভেঙে গেছে, ওই পাশে নিয়েছে। এখন যদি আবার ভাঙা শুরু দেয় তাহলে আমরা কোথায় থাকবো? বহু জমি জমা ছিল, ভালো জমি জমা ছিল। অন্যদিকে নেত্রকোনায় নদ নদীর পানি বাড়া কমার প্রবণতা থাকলেও এখন পর্যন্ত বড় ধরনের বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। এই বাড়ে এই কমে, আবার যদি ইন্ডিয়া যদি পানি বৃষ্টি হয় তাহলে আমরা ইন্ডিয়া হানি বাড়ে। সুনামগঞ্জের পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতে গত 24 ঘন্টায় নদ নদীর পানি 3 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতির মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আমরা যত প্রস্তুতি নেওয়া যায় সব প্রস্তুতি আসলে নেওয়া হয়েছে। তারপরেও যদি আমাদের সেই দুর্যোগ যদি একটু প্রলম্বিত হয়, একটু স্থায়ী হয়, তার জন্য আমরা আরো অতিরিক্ত 3 মাসের জন্য যেন ত্রাণের চাহিদা চেয়ে আমরা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি, দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়কে। দেশের উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে নদী পরিস্থিতি এখনো স্থিতিশীল নয়। কোথাও পানি বৃদ্ধি ও সতর্কতা, কোথাও ভাঙন। এই পরিস্থিতি সামাল দিতে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড নজরদারি বাড়িয়েছে। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। মশার লার্ভা ধ্বংস করা এবং এর উৎস ধ্বংস করতে ডেঙ্গু নিধন অভিযান চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বুধবার সকালে রাজধানীর গুলশানে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে
টাস্কফোর্স কমিটির বাসাবাড়িতে মশক নিধন অভিযান পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। অভিযানে গুলশান এলাকার 6টি বাড়ি পরিদর্শন করে 3টিতে ডেঙ্গুর লার্ভা পাওয়ার কথা জানান উত্তর সিটি কর্পোরেশন। ডেঙ্গুর লার্ভা পাওয়ায় গুলশানের চয়েস রেস্টুরেন্টকে 50,000 টাকা জরিমানা করে তারা। ইসলামী ব্যাংক বাঁচাতে অনতি বিলম্বে স্বাধীন পরিচালনা পর্ষদ গঠন সহ 7 দফা দাবি জানিয়েছে প্রতিষ্ঠানটির গ্রাহকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। এ সময় আগামী 27 জুনের মধ্যে দাবি আদায় না হলে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের ঘেরাওয়ের আলটিমেটাম দেন গ্রাহকরা। আমানত সুরক্ষায় 7টি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন তারা। এর মধ্যে আছে অভিজ্ঞ ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন এবং প্রকৃত মালিকদের কাছে মালিকানা হস্তান্তর। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সকল গ্রাহকদের নিয়ে ঐক্যবদ্ধ থাকব। আমাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচি চলমান থাকবে। পাওনা আত্মসাতের ঘটনায় শ্রম আইনে করা মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজিদুল ইসলাম সহ 4 জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার শুনানি শেষে আদালত এই আদেশ দেন। এর আগে ভোরে তাকে বনানী থেকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ, পরে তাকে শ্রম আদালতে নেওয়া হয়। শ্রম আদালতের রায় অবমাননার এক মামলায় গেল 3 মে নাভানা গ্রুপের মালিকপক্ষের 4 জন সহ 8 শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। কেউ মাদক সেবন করছেন, কেউ বিক্রিতে ব্যস্ত। অলিগলি খেলার মাঠ সর্বত্র ছড়াচ্ছে মাদক। সমাজের উঠতি তরুণরা এভাবেই জড়িয়ে পড়ছেন মাদকের ভয়াল ছোবলে। কেরানীগঞ্জে জনসম্মুখেই গড়ে উঠেছে মাদকের অভয়ারণ্য। মাদকের এমন বিস্তারে হুমকির মুখে স্কুল শিক্ষার্থী সহ যুব সমাজ। তাইমুল ইসলাম রায়হানের বিশেষ রিপোর্ট। মাদক ভয়াল এই মরণ নেশায় ব্যস্ত উঠতি বয়সী তরুণরা। দিনে দুপুরেই এমন ভয়াবহ নেশা ছড়িয়ে পড়ছে রাজধানীর পাশের কেরানীগঞ্জের অলিগলিতে। সবার চোখের সামনেই হাত বদল হচ্ছে গাঁজা, ইয়াবা ও হেরোইনের মতো মরণ নেশা। কেউ নিজে সেবন করছেন, কেউ বিক্রিতে ব্যস্ত। দিনের কোলাহলের আড়ালেই চলছে অন্ধকার জগতের এই কারবার। রাজধানীর কেরানীগঞ্জের আগানগর, আমবাগিচা খেলার মাঠ, জেলেপাড়া, কদমতলী ও কোন্ডা ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় গেলেই দেখা মিলবে এক ভয়াবহ দৃশ্যের। স্থানীয়রা বলছেন, শক্তিশালী সিন্ডিকেট এখানে দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালনা করছে। সাধারণ মানুষ এসব দেখলেও ভয়ে মুখ খুলতে সাহস পান না। প্রশাসন মাঝে মাঝে অভিযান চালালেও ঘন্টা পার না হতেই আবার ফিরে আসে মাদক কারবারিরা। এই চোর পুলিশ খেলায় অসহায় হয়ে পড়েছেন এলাকাটির বাসিন্দারা। মনে করেন সাধারণ মানুষ 60 টাকা গেলেও বুঝবে যে হেরাও এটি খায় আর এটি কেনে, বুঝছেন? এনে মনে করেন গাঁজা বেচে, কত কিছু বেচে, কিন্তু এগো ধরতে পারে না। আমরা নিজেরাও খাই, কিন্তু আমরা চাই না খাইতে, নাকি আমরা চাই ভালো হইতে। আপনারা ভালো হওয়ার নামাগো, আপনারা এই দোকানে সিগারেট যদি না বেচে আমরা খাবো না কোনোদিনও। আরো অনেক অনেক গোপন তথ্য আছে, কিন্তু এগুলা ভাই আমার দ্বারা বলাটা সম্ভব হবে না। বাচ্চারা নষ্ট হইতেছে, কিন্তু কেউ তো কিছু বলতে পারতেছে না। মাদকের এমন বিস্তারে ছাত্রছাত্রীদের নিয়ে আতঙ্কিত স্কুল শিক্ষকরা। আমরা যখন টিফিন আওয়ারের স্টুডেন্টদের মাঠে ছাড়ি তখন খুব আতঙ্কে থাকি যে আমার একটা সন্তান যদি কোনো কারণে এটাতে আক্রান্ত হয়ে যায়, সেটা আমাদের জন্য খুবই দুর্বিষহ। মাদকের যত ব্যবসা আছে এই জায়গায় সবটিরে এলাকাতে খুঁজা বাই করে তারা দেওয়া দরকার। পোলাপাইনি এটি দেখলে পোলাপাইনিও খারাপ হবে। তবে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। এখানে সহযোগিতার লোক কম। আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব স্থানীয় জনগণকে আমাদের সহযোগিতা করতে। স্থানীয় জনগণের সহায়তায় আমি রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এলাকার প্রভাবশালী এলিট শ্রেণী আছে তাদের সহযোগিতা পেলে আমরা যতটুকু আছে ততটুকু সমূলে নির্মূল করতে পারবো। আর বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের কঠোর নজরদারি ও জনসাধারণকে সচেতন করা না গেলে মাদকের এই ভয়াল থাবা থেকে দেশকে রক্ষা করা যাবে না। রাষ্ট্র সমাজকে বা দেশকে মাদকমুক্ত করবে এই ভরসা আমরা পাই না। এখন ভরসা পাই ব্যক্তির উপরে। ব্যক্তি চাইলে মাদকাসক্ত হতে পারেন, ব্যক্তি চাইলে তিনি যদি না চান তিনি মাদকমুক্ত থাকতে পারেন। রাষ্ট্রের মাদক প্রতিরোধের ক্ষেত্রে রাষ্ট্রের প্রতিরোধের জায়গাগুলো এত বেশি দুর্বল যে দুর্বলতার সুযোগ নিয়ে মাদক কারবারি কিংবা পৃষ্ঠপোষকরা এই সুযোগটা নিচ্ছেন এবং একটা বড় সংখ্যক মানুষকে মাদকাসক্ত করে ফেলছেন।
আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি একটি স্কুলের মাঠ। ঠিক এই মাঠের দেয়াল থেকেই প্রতিনিয়ত দিনে দুপুরে হরামেশেই চলে মাদকের কেনাবেচা। কিন্তু স্থানীয়রা বলছেন কোনোভাবেই এটি প্রতিরোধ করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। তাইমুন ইসলাম রায়হান, দেশ টিভি, ঢাকা। নোয়াখালীর চাটখিলে আলোচিত শিশু আসমা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার তারিখ আবারও পিছিয়েছে। আজ রায় ঘোষণার কথা থাকলেও আদালত আগামী 1 জুলাই রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করেছেন। দীর্ঘ 4 বছরের বিচারিক প্রক্রিয়া শেষে নোয়াখালীর বিশেষ শিশু ট্রাইব্যুনালে মামলাটির বিচার কার্যক্রম সম্পন্ন হয়েছে। 2022 সালের মার্চে নিখোঁজ হওয়ার পর আসমার মরদেহ বাড়ির পেছনের সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়। মামলার একমাত্র আসামি শাহাদাতের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে। রায়কে ঘিরে ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে নিহত শিশুর পরিবার সহ পুরো চাটখিলবাসী। সারা দেশে কমতে শুরু করেছে হামের প্রকোপ, তবে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। 24 ঘন্টায় হাম জটিলতায় রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে 10 জন সহ চিকিৎসাধীন 71 আর সংক্রামক ব্যাধি হাসপাতালে একদিনে 4 জন সহ ভর্তি হয়েছেন 32 রোগী। তবে বর্ষা মৌসুম শুরু হওয়ায় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 14 জন সহ চিকিৎসাধীন 54 রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এই হাসপাতালে হামের মতো আগামী শুক্রবার থেকে চালু হতে যাচ্ছে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেয়ার পরামর্শও দেন তিনি।